এটা কি ধূসর ভাইয়ের নিজের বাড়ি? এই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। হঠাৎ কৌতূহলী হয়ে ঈশিতার অ্যাকাউন্ট থেকে মজা করে কমেন্ট করে। ভাইয়া নতুন গাড়ি, আহ। কিন্তু কমেন্ট করার পর তার চোখ আটকে যায় কিছু অদ্ভুত ব্যাপারে। ছবির নিচে অনেক কমেন্ট রয়েছে, কিন্তু বেশিরভাগই বিদেশি অ্যাকাউন্ট থেকে। অদ্ভুত ভাষায় কিছু কমেন্ট, কয়েকটা ইংরেজিতে, কিছুতে কিছুতে ইমোজি আর লাইক। ইচ্ছে কিছুটা অবাক হয়। ধূসর তো এমনিতেই সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ না, তাহলে এত বিদেশি অ্যাকাউন্ট থেকে তার ছবিতে কমেন্ট আসছে কেন? ইচ্ছে ভাবতে থাকে। ধূসর ভাইয়ার সাথে কি সত্যি কিছু রহস্য লুকিয়ে আছে? ইচ্ছে কমেন্ট করে ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। বালিশে মুখ গুজে সে গভীর ঘুমে তলিয়ে যায়। ঘর নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে গাড়ির হর্ন বা দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক শোনা যায়। ফোনের টানা রিংটংয়ে ঈশিতা ধীরে ধীরে জেগে ওঠে। ঘর তখনও আধো অন্ধকার। বিকেলের আলো জানালার পর্দা ছুঁয়ে নরম আবহ তৈরি করেছে। ঘুমের ঘোরে কিছুটা বিরক্তি নিয়ে সে হাত বাড়িয়ে ফোন খুঁজে। স্ক্রিনে চোখ পড়তেই খানিকটা চমকে যায়। ধূসরের নাম ভেসে উঠেছে। ইচ্ছে একদম নিশ্চিন্তে ঘুমিয়েছে। ফোনের শব্দ তার কানে পৌঁছালেও যেন কোনো হেলদোল নেই। বালিশে মুখ গুজে সে গভীর ঘুমে ডুবে আছে। ঈশিতা ফোন রিসিভ করে ধীর কণ্ঠে বলে, হ্যালো। ওপাশ থেকে ধূসরের ভারী কণ্ঠ ভেসে আসে। তার কথা শুনে ঈশিতার চোখ একবার বিস্ময় বড় হয়ে যায়। তারপর ধীরে ধীরে মৃদু হাসি খেলে যায় ঠোঁটের কোণে। কথোপকথনের টুকটাক শব্দ শুনলেও বোঝা যায় না কি কথা হচ্ছে। তবে ঈশিতার বদলে যাওয়া অভিব্যক্তি কিছুটা রহস্য তৈরি করে। ফোন রেখে দিয়ে ঈশিতার এক পাশ ফিরে ইচ্ছের দিকে তাকায়। ইচ্ছের দিকে তাকায়। সে তখনও নিশ্চিন্তে ঘুমে। ঈশিতার ঠোঁট কামড়ে একটু মুচকি হাসে। ধূসর ফোন করেছে, আর সে যা বলেছে তাতে স্পষ্ট কিছু একটা ঘটেছে। ইচ্ছে হয়তো এখনো কিছুই জানে না, তবে এই ঘুম ভাঙলেই হয়তো অনেক কিছু বদলে যাবে। সন্ধ্যা নামার সাথে সাথে আকাশের রং বদলে যেতে থাকে। গোধূলির কমলা আভা মিলিয়ে গিয়ে ধীরে ধীরে নীলচে অন্ধকার গ্রাস করে চারপাশ। পাখিরা বাসায় ফেরার তাড়া নিয়ে ডানা মেলে, আর দূরে থেকে ভেসে আসে আজানের সুর। বাতাসে হালকা শীতলতা। দিনের কোলাহল কমে এলেও শহরের গুঞ্জন থেমে যায় না। বাড়ির উঠানে টিমটিমে লাইট জ্বলে ওঠে। জানালার ফাঁক গলে আসা আলোয় ঘরদোর অর্ধেক আলোকিত, অর্ধেক ছায়ায় ঢাকা পড়ে। রান্নাঘর থেকে মশলার গন্ধ ভেসে আসছে। হয়তো রাতের খাবারের প্রস্তুতি চলছে। সন্ধ্যার এই ক্ষণে সবকিছু যেন এক অন্য মাত্রার প্রশান্তি আর রহস্য মাখা হয়ে ওঠে। সন্ধ্যার নরম আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। আকাশে গুধুরি শেষ রঙগুলো মিশে গিয়ে ধীরে ধীরে নীলচে অন্ধকার ছড়িয়ে পড়েছে। চারপাশে একটা প্রশান্ত আবহ তৈরি হলেও তালুকদার বাড়ির পরিবেশ যেন ঠিক উল্টো। লিভিং রুম থেকে ভেসে আসা চেঁচামেচির শব্দে ইচ্ছে ধীরে ধীরে চোখ মেলে। ঘর অন্ধকারাচ্ছন্ন। পাশে ঈশিতা গভীর ঘুমে মগ্ন। ইচ্ছে বিরক্তি হয়ে পাশে হাত বাড়িয়ে ঈশিতাকে ধাক্কা দেয়। ইসি ওঠ, শুনছিস নিচে কি একটা হচ্ছে? ঈশিতা প্রথমে কোনো সাড়া দেয় না, কিন্তু যখন ইচ্ছে আবার ধাক্কা দেয় তখন বিরক্তি হয়ে মাথার উপর থেকে বালিশ সরিয়ে কুঁকড়ে উঠে বসে। আধো ঘুম চোখে সে ফিসফিস করে, কি হলো? কি হয়েছে? নিচে কিসের এত শব্দ? ইচ্ছে কপালের ভাঁজ ফেলে শোনার চেষ্টা করে। লিভিং রুম থেকে হৈমন্তী, রোকসানা আর ইনায়েত তালুকদারের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে। তাদের গলায় বিরক্তি, রাগ আর উত্তেজনার মিশ্রণ স্পষ্ট। রোকসানা খানিকটা উচ্চস্বরে কিছু একটা বললেন, সাথে সাথে হৈমন্তীর কণ্ঠস্বরও উঁচু হয়ে উঠল। ইনায়েত তালুকদার গম্ভীর গলায় কিছু একটা বললেন, যেন পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে। ইচ্ছে আর দেরি না করে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ঈশিতাও এবার পুরোপুরি জেগে যায়। ঘুম চোখ থেকে উধাও। নিচে গিয়ে দেখা দরকার। ঈশিতা ফিসফিস করে বলে। ইচ্ছে মাথা নাড়ায়, মনে একরাশ কৌতূহল। তালুকদার বাড়িতে এমন উচ্চস্বরের কথা কাটাকাটির সচরাচরও হয় না। আজ কি এমন ঘটেছে যে সবাই এত উত্তেজিত? পায়ের নিচে মেঝের শীতলতা অনুভব করতে করতে দুই বোন দরজার কাছে এগিয়ে আসে। কৌতূহলী দৃষ্টিতে নিচের দিকে তাকায়, কিন্তু ওদের সামনে কি অপেক্ষা করেছে সেটা তারা একদমই আন্দাজ করতে পারছিল না। নিচের দিকে তাকিয়ে ইচ্ছে আর ঈশিতা মুহূর্তেই চোখ বড় বড় করে ফেলে। তারপর আনন্দে চিৎকার করে ওঠে, আপু!
দুই বোন একসঙ্গে খুশিতে লাফিয়ে ওঠে, তারপর এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। লিভিং রুমের সোফায় বসে আছে তাহসিন, ইতি। পাশে দাঁড়িয়ে আছেন হৈমন্তী, রোকসানা, ইনায়েত তালুকদার সহ সবাই। তাহসিনকে দেখে যেন বিশ্বাসই হতে চায় না, এতদিন পর এত বছরের দূরত্ব ঘুচিয়ে সে ফিরে এসেছে। হাসপাতালের ব্যস্ততা, নতুন চাকরি, জীবন সংগ্রামের নানা দোলাচল পার করে অবশেষে সে আজ বাড়িতে এসেছে। তাহসিনের ক্লান্ত মুখের একপাশে শান্ত হাসি, চোখে একরাশ মায়া। ইচ্ছে আর ঈশিতা দৌড়ে গিয়ে শক্ত করে তাহসিনকে জড়িয়ে ধরে। তুমি সত্যি সত্যি চলে এসেছো? ঈশিতার গলা আনন্দে ধরে আসে। তুমি কি জানো আপু কত মিস করেছি? ইচ্ছে কিছুটা অভিমানী স্বরে বলে, কিন্তু তার কণ্ঠে উচ্ছ্বাস চেপে রাখা সম্ভব হচ্ছে না। তাহসিন হেসে ওদের মাথায় হাত বুলিয়ে দেয়। আমি কি তোদের ছাড়া থাকতে পারি? এতদিনের অপেক্ষার অভিমান, না পাওয়া সব যেন মুহূর্তেই গলে যায়। হৈমন্তী এক পাশ থেকে বলে উঠলেন, আহা, এবার অন্তত খেতে বসো সবাই। এত চেঁচামেচি হচ্ছে অথচ কেউ খেয়ালই করছে না। মেয়েটা দীর্ঘ শপথ করে। তাহসিন ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার পর থেকেই হোস্টেলে থাকতো। পড়াশোনার ব্যস্ততার মাঝে মাঝে মধ্যে বাড়ি এলেও তা খুব অল্প সময়ের জন্য। পরীক্ষার চাপ, ক্লাস, প্র্যাকটিক্যাল সব মিলিয়ে বাড়িতে থাকার সুযোগই হতো না। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ডাক্তারি পড়া শেষ করে সদ্য চাকরিতে যোগ দিয়েছে, আর তার নতুন কর্মস্থল এখন বাড়ির কাছেই। তাই অনেক দিন পর সে ফিরে এসেছে তালুকদার বাড়িতে। একদিকে কাজের চাপ, অন্যদিকে পরিবারকে সময় দেওয়া, সব মিলে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তাহসিনের জীবনে। তাহসিনের জীবনের এই নতুন অধ্যায় শুধু চাকরি নয়, এক অদৃশ্য শূন্যতা যেন তাকে গ্রাস করে রেখেছে। ভালোবাসার স্বপ্ন দেখা তাহসিন হৃদয়ে সবটুকু উজাড় করে ভালোবেসেছিল, অথচ শেষমেশ শুধুই প্রত্যাখ্যানই জুটেছে কপালে। সময়ের সাথে সবকিছু ভুলে যাওয়ার কথা, কিন্তু কিছু ক্ষত সহজে মুছে যায় না। এই মুহূর্তে কোনো ব্যাখ্যা চাইছে না দুঃখের হিসাব মেলাতে। শুধু পরিবারের ভালোবাসার উষ্ণতাই দরকার তার, যেখানে সে নিজের ভেঙে পড়া অস্তিত্বটা আবার জোড়া লাগাতে পারবে। তালুকদার বাড়ি, চেনা পরিবেশ, আপনজনদের স্নেহ সব মিলিয়ে সে বুঝতে পারছে হয়তো এখন তার সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারকেই। এমন সময় রোকসানা হাসতে হাসতে বললেন, আজ রান্নার দায়িত্ব আমার ছিল, তাই তোদের প্রিয় সব রান্না করেছি, তাড়াতাড়ি আয়। তাহসিন হাসি মুখে মাথা নাড়ল, আর ইচ্ছেও ঈশিতা একসঙ্গে খুশিতে হাততালি দিয়ে বলে, আজ তাহলে জমবে। ঘরের মধ্যে মৃদু আলো, ভারী পর্দার ঢাকা জানালা দিয়ে আসা হালকা বাতাসে একটু দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছে। মীরা একপাশে দাঁড়িয়ে চোখ মুছছে, মুখে হতাশার ছাপ স্পষ্ট। অপরদিকে মারিয়া খান ঠান্ডা চোখে মেয়ের কান্না দেখছে। ভেতরে ভেতরে মনের গুছিয়ে নিচ্ছেন কিভাবে পরিস্থিতিকে নিজের পক্ষে আনা যায়। মা, তুমি কিছু একটা করো। আমি দুশোরকে চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। মীরা ফুপিয়ে ওঠে, কাপা কাপা কণ্ঠে কথা বলতে বলতে একরকম অনুনয় করছে মায়ের কাছে। মারিয়া খান ধীর স্থির স্বরে বললেন, কান্না করে লাভ নেই, জিততে হলে মাথা ঠান্ডা রাখতে হয়। তিনি জানেন তুষর শুধুই সুদর্শন নয়, সে তালুকদার পরিবারের ভবিষ্যৎ কর্ণধার। মেয়ে যদি তার বউ হয় তাহলে ক্ষমতা একদম হাতের মুঠোয় চলে আসবে। মীরা হতাশ কণ্ঠে বলল, কিন্তু মা, ওই ইচ্ছে সব নষ্ট করে দেবে। শুধু দুশোর যদি ওর দিকে একটু ঝুঁকে যায়। মারিয়া খান ঠোঁট চেপে ধরে একটু হাসলেন, যেন আগেই সব ভেবে রেখেছেন। ওসব আমাকে দেখতে দাও, ইচ্ছেকে রাস্তা থেকে সরানো হবে ঠিকই, কিন্তু ধূসরকে তোমার হাতে আনতে হবে বুদ্ধি দিয়ে। মীরার চোখে অদ্ভুত এক আলো জ্বলে উঠল, আর মারিয়া খানের ঠোঁটে একটা আত্মবিশ্বাসী হাসি। এ লড়াই সহজ হবে না, কিন্তু তারা দুজনই জানে জিততে হলে সবকিছুই করা যায়। রাতে নরম হাওয়ায় বারান্দার পর্দা একটু একটু নড়ে ওঠে। তাহসিন বারান্দার হাতল ধরে দাঁড়িয়েছিল, চোখ তার দূরের শহরের আলোয় আটকে আছে। রাস্তার ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল সব মিলিয়ে একটা অদ্ভুত শূন্যতা যেন রাতের নীরবতার সঙ্গে মিশে আছে। হাতের মোবাইলটা ভাইব্রেট করে। তাহসিন চোখ নামিয়ে দেখে অর্ণবের মেসেজ। ছেলেটি একসময় তার জন্য পাগল ছিল, এখনো হয়তো আছে, কিন্তু তাহসিন কখনো সেভাবে পাত্তা দেয়নি। কিছু সম্পর্ক কখনোই সমান্তরালে চলে না,
এক পক্ষ আগায়, অন্য পক্ষ পিছিয়ে থাকে। কেমন আছো? অর্ণবের মেসেজটা ছোট, কিন্তু যেন অনেক কথা লুকিয়ে আছে। তাহসিন মেসেজটা পড়ে রেখে দেয়। রিপ্লাই করার ইচ্ছে নেই, প্রয়োজনও নেই, অথচ মনে হলো এমন কতজনকেই তো সে অবহেলা করেছে, যেমন করে আজ নিজেও অবহেলিত। দুনিয়াটা এমনই, যাকে আমরা ভালোবাসি সে আমাদের অবহেলা করে, আর যে আমাদের ভালোবাসে তার দিকে ফিরেও তাকায় না। একটা তীব্র দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। না বলা অনেক কথা হয়ে চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে পারল না। নীরবে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তাহসিনের মুখে এক চাপা হাসির রেখা এলেও তা একেবারে নিস্তেজ ছিল। তাহসিন মোবাইলটা বন্ধ করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে, রাতের শহরের দিকে তাকিয়ে। কেউ জানে না এই শহর কত গল্পের সাক্ষী, কত প্রেম অপ্রেমের নিঃশব্দ কান্না এর বাতাসে ভেসে বেড়ায়। রাতের ঘন অন্ধকারে বাড়ির সকলেই গভীর ঘুমে ছিল। বাড়ির পরিবেশ নীরবতা, আর কেবল বাহিরে মৃদু বাতাসের শব্দ। তবে তাহসিনের চোখে ঘুম নেই। সে এক এক করে স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে যায়। মনে পড়ে সেই পুরনো দিনের কথা, যখন রাফি তার পাশে ছিল, জুনিয়র দেখে শুরু থেকে সাহায্য করত। তবে এখন একই স্কুল, কলেজ, মেডিকেল সব কিছুতেই তাহসিন ফলো করত পাগলের মতো। রাফি যেখানে যেত সেও পিছু নিত। এভাবেই চলল দীর্ঘ 9 বছর। তবে এখন সব সমাপ্ত। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শোনা গেল। তাহসিন একটু সজাগ হয়। অবচেতন মনে জানতো কেউ ফিরেছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাড়িটা ধীরে ধীরে এসে পার্ক করার জায়গাতেই থামলো এবং পিছন থেকে বের হলো ধূসর। বছরখানেক আগে সেই ছেলেটি যে ছিল একটু হ্যাংলা পাতলা গড়নের, আজ তার দেহ গঠন পুরোপুরি বদলে গেছে। ধূসর এখন এক শাশ্বত পুরুষ, স্মার্ট, রূপ ও ব্যক্তিত্বের পরিপূর্ণ। তাহসিনের চোখ জুড়ে গেল। তাতে যেন অতীত ও বর্তমানের এক মেলা বন্ধন ছিল। এতদিন পর যখন সে নিজের চোখে ভাইকে দেখছে, তখন বুঝতে পারল সময় কতটা পরিবর্তন ঘটিয়েছে। লিভিং রুমে হালকা শেডের আলো যেন পুরো বাড়িকে নিস্তব্ধতা আরও স্পষ্ট করে তোলে। এই সময়ের মধ্যে সমস্ত সদস্যই গভীর ঘুমে চলে গেছে। ধূসর গাড়ি থেকে বের হয়ে তার কোট এবং মানিব্যাগ নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। সোডিয়ামের হলুদ আলোতে তার মার্সিডিজ বেঞ্জ গাড়িটি চকচক করে ওঠে। ধূসর সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। তার চলাফেরা যেন একেবারে শান্ত, কিন্তু তার মনের মধ্যে অজানা কিছু ভাবনা কিলবিল করছে। ধূসরের চিন্তা ও অনুভূতিগুলোর মধ্যে ভারী কিছু চাপা পড়ে আছে। ধূসর সিঁড়ি বেয়ে ধীর পায়ে উপরে উঠছে। ক্লান্তিতে শরীর যেন আর চলতে চাইছে না। সারাদিনের কর্মব্যস্ততা, পথের যানজট আর অফিসের চাপ তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নিয়েছে। নীল শার্টটা ঘামে ভিজে পিঠের সঙ্গে লেপ্টে গেছে। গলার কাছেও ভেজা দাগ। হাতা গুটিয়ে রাখলেও তাতেও কিছুটা ভিজে গেছে। কাঁধের কাছে শার্টের কাপড়টা যেন চিপে ধরলেই ঘাম গড়িয়ে পড়বে। ধূসর নিজের ঘরের সামনে এসে পৌঁছানোর আগেই সে টের পায় যে কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। তাহসিন, তার বোন। দরজা খুলে দাঁড়িয়ে। ধূসর কিছু বলার আগেই তাহসিন তার চিন্তা জানিয়ে দেয়। ফ্রেশ হয়ে খাবার নিয়ে ওনার ঘরে যান, উনি এখনো কিছু খাননি। তাহসিনের কণ্ঠে এমন একটা আদেশ ছিল যা ধূসরকে থামিয়ে দেয়। সে কিছু না বলে মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে ঘরে ঢুকে যায়। এক হাতে মানিব্যাগ আর কোট ধরে সে নিজের রুমের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ঢুকে কোটটা চেয়ারের উপর ছুঁড়ে ফেলে দেয়। তারপর হাত দিয়ে চুল এলোমেলো করে আয়নার সামনে দাঁড়ায়। মুখটা ক্লান্তিতে ম্লান হয়ে গেছে, চোখের নিচে হালকা কালি পড়েছে। সে একবার শার্টের কলার ধরে টান মেরে কিছুটা ঢিলা করে নেয়, যেন একটু স্বস্তি পায়। তারপর বোতাম খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। শীতল পানির স্পর্শে এক গাধা ক্লান্তি ধুয়ে যেতে থাকে, কিন্তু মাথার মধ্যে জমে থাকা হাজারটা চিন্তা ধুয়ে যাচ্ছে কি? কিছুক্ষণ পর ধূসর ফ্রেশ হয়ে ট্রাউজার ও টি শার্ট পরে রান্নাঘরে চলে আসে। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নেয়। তারপর সিঁড়ি বেয়ে ইচ্ছের ঘরের দিকে রওনা দেয়। দরজায় এসে নক করে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ঘরটিতে নীরবতা বিরাজমান করছে। এক কোনায় পড়ার টেবিলে ইচ্ছে ঘুমিয়ে আছে। তার মাথা টেবিলের উপর রাখা, বইয়ের মাঝে ঠাঁই নিয়েছে, আর হাতে একটা কলম ফেলে রাখা। মনে হয় লেখার মাঝেই সে নিজের ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে। ধূসর চুপচাপ
তার দিকে এগিয়ে যায়। তার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। ধূসর মৃদু হাসি দিয়ে খুব ধীরে ধীরে ইচ্ছের হাত থেকে কলম তুলে নেয়, যেন কোনো রকম শব্দ না হয়। তারপর সেই ইচ্ছের পাশে দাঁড়িয়ে একটু সময় কাটায়, চোখে চোখ রেখে, যেন তার মধ্যে কিছু অনুভূতি ছিল যা সে বুঝতে চাইছে। বিভিন্ন চিন্তা একে একে ধূসরকে ঘিরে ফেলেছে, তবে সে কোনো কিছুই প্রকাশ না করে, শুধু ইচ্ছের শান্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের জন্য তার মনে হয় যেন সব কিছু একসাথে থেমে গেছে। কিছু একটা সে অনুভব করছে যা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিছুক্ষণ বাদে ইচ্ছেকে আস্তে আস্তে ধূসর ডাকতে থাকে। ইচ্ছে, উঠো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ধূসরের কণ্ঠে কোনো রকমের তাগিদ ছিল না, তবে ইচ্ছে যেন তার ডাক শুনে একটু ধীরে ধীরে উঠে বসে। তার চোখের কোণে ঘুমের লেশ, চুল এলোমেলো, মুখে মৃদু এক ধরনের অলস ভাব। এমন সময় নিজের ঘরে ধূসরকে দেখে ইচ্ছে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চোখে একটা অস্বস্তি ছিল, যেন কোনো কিছু বুঝতে পারছে না। ধূসর তার দিকে তাকিয়ে রেগে না গিয়ে বরং একটু কোমলভাবেই বলে, দ্রুত ফ্রেশ হয়ে আসো, এখানে থাকতে হবে না, খাবার খেতে হবে। ইচ্ছে ধীরে ধীরে মাথা নিচু করে ওঠে এবং ধূসরকে অবাক করা এক মৃদু হাসি দেয়। ধূসর বসে খাবার হাতে, তবে ইচ্ছে বুঝতে পারে না তার এই অভিব্যক্তির মধ্যে কি ছিল। ইচ্ছে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়। মুখের উপর তখনও পানির কয়েকটি ফোঁটা চিকচিক করছে। টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে সে ধীর পায়ে এগিয়ে আসে। ধূসর তখন টেবিলের এক পাশে বসে গ্লাসে পানি ঢালছিল, কিন্তু ইচ্ছে বের হতেই তার হাত থমকে যায়। নরম হালকা ভেজা চুল, কাজ ছুঁয়ে আছে, আর ফোলা ফোলা মুখটা যেন ক্লান্তির ছাপ বহন করেছে। ধূসর চোখ নামিয়ে নেয়, কিন্তু এক মুহূর্ত পর আবারও তাকায়। ইচ্ছে ধূসরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে যেন তার কথাগুলো পুরোপুরি বোঝার চেষ্টা করেছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে টাওয়াল টেবিলের পাশে রেখে বলে, আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছিল তাই খেতে ইচ্ছে করছিল না। ধূসর ভ্রু কুঁচকে বলে, ক্লান্তি নিয়ে পড়তে বসলে কি আর কিছু মাথায় ঢোকে? শরীরের যত্ন না নিলে পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? ইচ্ছে চুপচাপ থাকে। ধূসরের কথার জবাব না দিয়ে শুধু হাত বাড়িয়ে তার সামনে রাখা প্লেটটা টেনে নেয়। ধূসর এক ঝলক তাকিয়ে দেখে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, এবার খাও, বেশি কথা বলবো না, কিন্তু একদম ফাঁকি দিলে আর ছাড় পাবা না। ইচ্ছে মুখে খাবার তোলে, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও। ধূসর কিভাবে তার যত্ন নিচ্ছে এটা যেন নতুন করে অনুভব করছে সে। এতদিন ধরে সে ধূসরকে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখেছে, কিন্তু আজ যেন ধূসর অন্যভাবে ধরা দিচ্ছে তার মনে। ধূসর নিজেও আর কিছু না বলে খেতে থাকে, কিন্তু তার নজর মাঝে মাঝে ইচ্ছের দিকে চলে যায়, যেন নিশ্চিত হতে চাইছে সে সত্যি খাচ্ছে কিনা। বাইরে রাত গভীর হচ্ছে, কিন্তু ভেতর যেন একটা নতুন অনুভূতি ধীরে ধীরে দানা বাঁধছে দুজনের মধ্যে। রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। লিভিং রুমের দেয়াল ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে, আর রান্নাঘরের জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। পুরো বাড়ি সবাই তখন গভীর ঘুমে, শুধু ধূসর আর ইচ্ছে জেগে আছে। ধূসর আর ইচ্ছে টেবিলের দু পাশে বসে, টেবিলের উপর শুধু দুটো প্লেট, এক পাশে রাখা গরম ভাত আর কয়েকটা ডিশ। ধূসর চোখ তুলে ইচ্ছের দিকে তাকায়, তারপর হালকা কণ্ঠে বলে, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। ইচ্ছে কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে শুধু খাবার মুখে দেয়। ধূসর তার দৃষ্টি নামিয়ে নিয়ে ধীর গতিতে খেতে থাকে। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হয় না, শুধু চামচ আর থালার শব্দ কানে আসে। একসময় ধূসর বলে ওঠে, এত রাত পর্যন্ত জেগে কি করছিলে? ইচ্ছে চমকে ওঠে, তারপর নরম স্বরে বলে, পড়ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ধূসর কাজ জাকিয়ে বলে, পড়াশোনা ভালো, কিন্তু শরীর খারাপ হলে তো কোনো লাভ নেই, খেয়াল রাখতে হবে নিজেকে। ইচ্ছে ধূসরের কথায় কোনো উত্তর দেয় না, শুধু খাবার খেতে থাকে। কিন্তু তার মনে হয় এই গভীর রাতে, এই নিস্তব্ধ পরিবেশে ধূসর যেন একটু বেশি নরমভাবে কথা বলছে। বাগানের ফুল গাছগুলোর পাতায় জমে থাকা শিশির বিন্দু সকালের আলোয় মুক্তোর মতো ঝলমল করছে। গাছে বসে থাকা কিছু পাখি তাদের কিচিরমিচির শব্দে যেন চারপাশকে সজীব করে তুলছে। শহরের কোলাহল এখনো পুরোপুরি শুরু হয়নি, চারিদিকে একটা নরম শান্ত পরিবেশ। এই নরম স্নিগ্ধ সকালের আলো
ঘুমন্ত শহরকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে। জানালার ফাঁক দিয়ে সেই আলো ঘরের ভিতরে এসে পড়েছে। বিছানায় ছড়িয়ে থাকা চাদর আর ঘুমন্ত মানুষটির চোখের পাতায় আলতো ছোঁয়া দিয়ে তাকে নতুন দিনের আহ্বান জানাচ্ছে। সকালের মিষ্টি আলো জানালা দিয়ে ভিতরে প্রবেশ করেছে। বাড়ির আঙিনায় রোদের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। ডাইনিং টেবিলে আজ একটু বেশি আয়োজন করা হয়েছে। গরম পরোটা, ডাল, ডিম ভাজি, হালকা সবজি, গরুর মাংস ভুনা, সব মিলিয়ে একেবারে জম্পেশ নাস্তার আয়োজন। সকাল 7টা বাজতে না বাজতেই পুরো পরিবার ডাইনিং টেবিলে জড়ো হয়েছে। সাধারণত এমনটা খুব কমই হয়, তবে আজ একটু ব্যতিক্রম। কারণ হুমায়রা বিবি, মীরা ও মারিয়া আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। হুমায়ুন খান নিতে এসেছে। তারা তালুকদার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরেছে। মীরা ও মারিয়া মন খারাপ করে বসে আছে। বিশেষ করে মীরা। ধূসরকে ছেড়ে যেতে তার মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। মারিয়া খানও এক দৃষ্টিতে কিছু একটা ভেবে চলেছে। তার মুখে অদ্ভুত এক রহস্যময় অভিব্যক্তি। হুমায়রা বেবি ধীর স্থির ভঙ্গিতে খাবার নিচ্ছেন, মাঝে মাঝে বাড়ির অন্যদের সঙ্গে কথা বলছেন। টেবিলে পরিবেশে খানিকটা নীরবতা। সবাই খাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কারো না কারো কিছু বলার আছে, যা গলায় আটকে গেছে। দূরের রাস্তাগুলো এখনো কুয়াশায় ঢাকা। সকালে ঠান্ডা বাতাস জানালা দিয়ে এসে নরম ছোঁয়া দিচ্ছে। তালুকদার বাড়ির এই সকালের ব্যস্ততা অন্য দিনের চেয়ে যেন একটুই বেশি। সকালটা যেন আজ একটু ব্যস্ততাময়। ডাইনিং টেবিলে জমজমাট আয়োজন হলেও চারপাশে একটা বিদায়ের আবহ লেগে আছে। ইনায়েত তালুকদার, রফিক তালুকদার ও হুমায়ুন খান নিজেদের মধ্যে কথা বলেছে আজকে রওনা দেওয়া নিয়ে। রাজশাহীর পথে যাত্রা সবকিছু ঠিকঠাক আছে কিনা, সময় মতো গাড়ি আসবে তো, এসব নিয়ে তাদের আলোচনা চলছে। ওদিকে রুকসানা আর হৈমন্তী রান্নাঘর ও ডাইনিং টেবিলের মধ্যে ছোটাছুটি করেছে। খাবার ঠিকঠাক পরিবেশন করতে ব্যস্ত। ধূসর লিভিং রুমের সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে। তার দৃষ্টি জানালার বাহিরে কোথাও স্থির হয়ে আছে, যেন সে এই বিদায়ের ব্যাপারটা থেকে নিজেকে দূরে রাখতে চায়। ডাইনিং টেবিলে এক কোণে বসে ইচ্ছে ও ঈশিতা নাস্তা করছে, তবে খাওয়া থেকে গল্প বেশি মগ্ন। হুমায়রা বিবির পাশে বসে ইচ্ছে গল্পের পর গল্প বলেই যাচ্ছে। ঈশিতাও মাঝে মধ্যে যোগ দিচ্ছে। হুমায়রা বিবি মৃদু হেসে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটি সবার থেকে যেন একটু বেশি অন্যরকম। গাড়ির ইঞ্জিন চালু হয়ে গর্জে ওঠে। বিদায়ের আবহাওয়াটা যেন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘড়ির কাঁটা তখন 7:45 ছুঁই ছুঁই। হুমায়রা বিবি ধীর পায়ে ধূসরের কাছে আসে। লিভিং রুম তখন প্রায় ফাঁকা। সবাই বাইরে গাড়ির কাছে চলে গেছে। ধূসর, গভীর কণ্ঠে ডাকলেন তিনি। ধূসর চোখ তুলে তাকায়, মুখে চিরচেনা নির্লিপ্ত ভাব। হুমায়রা বিবি মৃদু হাসলেন। তোর উপর ভরসা আছে, কিন্তু নিজেকেও আগলাতে শিখিস। বেহিসেবি জীবন সবকিছুর উত্তর হয় না। ধূসর কিছু বলে না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর একটা কথা, হুমায়রা বিবি ধীরে বলে উঠলেন, যার জন্য কষ্ট পাবি দেখিস সে যেন তোর কষ্টের যোগ্য হয়। ধূসর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে। দুঃখ আর সুখ দুটোর হিসেব আমি রাখি না নানু। হুমায়রা বিবি তার মাথায় হাত রাখেন। তাই তো ভয় হয় ধূসর। একে একে হুমায়রা বিবি ও মারিয়া গাড়ির পেছনের সিটে উঠে বসে। সামনে দরজার কাছে এসে মীরা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। তার চোখ ধূসরকেই খুঁজে নেয়। ধূসর তখনও লিভিং রুমের পাশেই দাঁড়িয়ে, বিদায়ের আনুষ্ঠানিকতার বাইরে যেন একদম নির্লিপ্ত। হুট করেই মীরা তার দিকে এগিয়ে আসে, তারপর সবাইকে অবাক করে দিয়ে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। আমায় মিস করবি তো ধূসর? মীরার গলাটা ভারী হয়ে আসে, কান্না চেপে রাখতে পারে না। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে সবাই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। হৈমন্তী, রোকসানা, ইনায়েত তালুকদার একে অন্যের দিকে তাকিয়ে কি বলবে ভেবে পায় না। ধূসর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয় মীরার থেকে। তার মুখ ভর্তি বিরক্তির ছাপ। এগুলো কি নাটক মীরা? তার গলা একেবারে কঠিন হয়ে ওঠে। গাড়ির এক পাশ থেকে ইচ্ছে ও ঈশিতা সবকিছু দেখছিল। তাদের চোখ বিষময়ে ছানা বড়া, যেন তারা ভাবতেই পারছে না মীরা এতটা স্পষ্টভাবে ধূসরকে এইভাবে জড়িয়ে ধরবে। মীরা কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে ধূসরের দিকে তাকিয়ে থাকে, তারপর গাড়িতে উঠে বসে, চোখের পানি মুছতে মুছতে। মীরা গাড়িতে উঠে বসতেই হুমায়রা বিবি বিরক্তি মুখে এক ধমক দেন। এমন ব্যবহার কি শোভা পায়?
কোনো ছেলের গলায় ঝাঁপিয়ে পড়তে হবে? ছোট মানুষ মা, বাদ দিন, ভুল করতেই পারে। হুমায়রা বিবি নরম হলেও তার মুখের গম্ভীর্য এখনো কাটেনি। তিনি জানালা দিয়ে একবার তালুকদার বাড়ির দিকে তাকিয়ে নেন, যেন এই বাড়ির সাথে আজকের জন্য সমস্ত সংযোগ ছিন্ন করে নিতে চাইছেন। গাড়ির ভেতর থেকে মারিয়া একবার বাইরের দিকে তাকায়। লিভিং রুমের সামনে ধূসর এখনও দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভাবান্তর নেই, যেন কয়েক মিনিট আগের ঘটনার কোনো অস্তিত্বই ছিল না তার কাছে। গাড়ির দরজা বন্ধ করে দেয়। চালক ইগনিশনে চাবি ঘোরায়। গাড়ির ইঞ্জিন গর্জে ওঠে। ধীরে ধীরে তালুকদার বাড়ির সীমানা ছাড়িয়ে সামনে এগিয়ে যায়। বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা বাকিরা একে একে ভেতরে চলে যায়। ধূসর ইচ্ছে পেছন ফিরে একবার গাড়িটা চলে যাওয়া দেখে। আজকের ঘটনাটা সে সহজে ভুলতে পারবে না, বিশেষ করে ধূসরের সেই কঠিন চোখের ভাষা। ধূসর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দ্রুত নিজের ঘরে ঢুকে রাগে দরজাটা জোরে লাগিয়ে দেয়। ভিতরে ঢুকেই গরম শ্বাস ফেলে, যেন নিজের ধৈর্য হারিয়ে ফেলেছে। হাতের ফোনটি ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার চালিয়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। ঠান্ডা পানির ধারা শরীর বেয়ে নেমে আসে। গেঞ্জি ভিজে টুপটুপ করে পানি ঝরতে থাকে মেঝেতে। কিন্তু তার মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন ঠিক তার সামনেই কেন এমনটা হলো? মীরার সেই স্পর্শ, তার কান্না ভেজা কণ্ঠ, সবার সামনে তৈরি হওয়া সেই অস্বস্তিকর পরিস্থিতি, সবকিছু ধূসরকে আরো ক্ষুব্ধ করে তুলেছে। সে চোয়াল শক্ত করে ফিসফিস করে বলে ওঠে, অসহ্য, একদম অসহ্য। ধূসরের দরজা লাগানো শব্দে তাহসিন ঘর থেকে বেরিয়ে আসে। তার মনে প্রশ্ন জাগে, হুট করে ভাইয়ের কি হলো? হুমায়রা ও মীরাদের ফ্যামিলির সঙ্গে দূরত্ব বজায় রাখার কারণে তাহসিন কখনো তাদের সাথে সরাসরি কথা বলে না। আজও সে এখনো নিচে নামেনি। তবে ধূসর এত জোরে দরজাটা লাগালো, তাহসিন বুঝতে পারছিল না কি হয়েছে। ধূসর কি রাগ করেছে? কেন এত জোরে দরজা লাগালো? কিছু একটা তো ঘটেছে। তাহসিন মনে মনে ভাবে। দুপুরের প্রহর, একসময় সূর্যের তেজ কিছুটা ম্লান হয়ে আসে। আকাশে মেঘের পাতলা চাদর গাঢ় হতে শুরু করে। তাপমাত্রা যেন একটু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বাতাসের হালকা ঠান্ডা স্পর্শ এটি সহনীয় করে তোলে। রাস্তার তীব্র কোলাহল থেমে গিয়ে পরিবেশের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে ওঠে। ঘরের ভেতরে একটি অদ্ভুত শান্তির অনুভূতি ছড়িয়ে পড়েছে। বাড়ির জানালাগুলি বদ্ধ, রোদের আলো আধো অন্ধকার মিলিয়ে যাচ্ছে। লিভিং রুমের সোফাতে বসে ইচ্ছে ঘোরাফেরা করতে করতে টেলিভিশনের স্ক্রিনে মনোযোগ দেয়। তার চোখের পাতা কিছুটা ভারী আর একটু ক্লান্তি দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ পর তাহসিন রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। তার সাথে রয়েছে মালা ও ঈশিতা। ইচ্ছেকে জোর করেও সঙ্গে নিতে পারেনি। ইচ্ছের নাকি কেনাকাটায় মন নেই, নেক্সট টাইম যাবে বলে কেটে পড়েছে। ঈশিতা প্রায় কেঁদেই ফেলেছে, তারপরও আনতে পারেনি। শেষে তারাই রওনা দেয়। আজকের দিনটা তারা একসাথে বাহিরে কাটাতে চায়। আর তাহসিনের মুখে এক অদ্ভুত আগ্রহ ছিল, বোনকে সময় দিবে কতদিন পর। মালা তার বয়সের তুলনায় বেশ দায়িত্বশীল, আর ঈশিতা হেসে হেসে মাঝে মধ্যে জোকস ফেলে পরিবেশ মজা আনছে। আচ্ছা, আজকের দিনটা যদি হালকা কিছু কেনাকাটা করি তবে কেমন হয়? সবাই একটু স্টাইলিশ দেখাবে। ঈশিতা মজা করে বলে, আর তাহসিন মুচকি হেসে জানায়, তবে তো শুধু শপিং করতে হবে, আর কিছুই না। এদিকে বাড়ির মধ্যে পুরোপুরি শান্ত পরিবেশ বিরাজ করছে। ইচ্ছে একা বসে লিভিং রুমে কার্টুন দেখছে। চোখে ক্লান্তির ছাপ, তবে কিছুক্ষণ আনন্দের জন্য টিভির সামনে বসে। ইচ্ছের মন কোনো কারণে অনেক চিন্তা ভাবনা নিয়ে একদিকে ভারী, কিন্তু কার্টুনের হাস্যরসে সে কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। বাড়ির এই শান্ত পরিবেশ তাকে কিছুটা প্রশান্তি দেয়, যদিও কিছুটা সময়ের জন্য। সবকিছু তার নিজের মতো অনুভব করার সুযোগ পায়। মিসেস হৈমন্তী তার মজার ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। মিসেস হৈমন্তী তার মাজা ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। তার শরীরের শক্তি কিছুটা কমে গেছে, তবে সুস্থ হওয়ার আশা নিয়ে ঘুমাতে গেছেন হৈমন্তী। তার ব্যথায় চোখের মধ্যে কিছুটা অস্থিরতা প্রকাশ করে। বাড়িতে কেউ না থাকায় তিনি আরামে নিজের ঘরে শুয়ে থাকেন। অন্যদিকে ধূসর নিজের কাজ নিয়ে ব্যস্ত। ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে। ধূসর শুধু মনোযোগ দিয়ে কাজ করছে। বাড়ির পরিবেশ একটু থমকে গেছে, যেন প্রতিটি সদস্যের
জীবনের কিছু সময়ের জন্য চুপচাপ অবস্থান। এদিকে মালা, ঈশিতা ও তাহসিনের শপিং মল যাওয়া এবং অন্যদিকে বাড়ির শান্ত পরিবেশ সবকিছুই এক অদ্ভুত রূপে জমে উঠেছে। ধূসর কিছুক্ষণ ল্যাপটপে কাজ করার পর চোখ ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকায়। সময় গড়িয়ে গেছে অনেকটাই। দুপুর প্রায় শেষের দিকে। কপালের মাঝে ভাঁজ ফেলে সে হাত ঘষে ওঠে। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখ দুটো ভারী লাগছে। ক্লান্তি কাটাতে কফি খাওয়া চিন্তা করে এবং চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে ধূসর। পা ফেলার সঙ্গে সঙ্গে বাড়ির নিস্তব্ধতা যেন আরও বেশি অনুভূত হয়। এতক্ষণ উপরে থাকার কারণে বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে পুরো বাড়িটাই ফাঁকা। কোনো হাসির শব্দ নেই, কোনো কথোপকথন নেই, শুধু নিস্তব্ধতা। কিচেনের দিকে পা বাড়াতে গিয়েও একটু থমকে দাঁড়ায় ধূসর। স্বাভাবিক সময়ে এই সময়টা বাড়িতে কিছুটা কোলাহল থাকার কথা, কিন্তু আজ যেন কিছুই নেই। মনে মনে ভাবে, সবাই কোথায় গেল? সে ধীর পায়ে হৈমন্তীর ঘরের দরজার কাছে গিয়ে উকি দেয়। ভেতরে তাকাতেই দেখে তার মা হৈমন্তী গভীর ঘুমে আচ্ছন্ন। পাশের টেবিলে ওষুধের পাতা পড়ে আছে, সম্ভবত ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তাকে ডাকতে মন চায় না। ঘুম ভাঙানো ঠিক হবে না বলে সে আস্তে করে দরজা থেকে সরে আসে। পুনরায় লিভিং রুমের দিকে এগিয়ে যায় ধূসর। এবার তার চোখ পড়ে ইচ্ছের দিকে। মেয়েটা সোফায় বসে আয়েশ করে বসে টিভিতে কার্টুন দেখছে। তার ছোট্ট মুখে গভীর মনোযোগ, যেন এই মুহূর্তে তার পৃথিবী এই স্ক্রিনের মধ্যেই বন্দী। ধূসর খানিকক্ষণ দাঁড়িয়ে চুপচাপ দেখে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে ইচ্ছেকে লক্ষ্য করে, তারপর গলায় এক ধরনের কোমল অথচ দৃঢ় স্বর এনে বলে, এক কাপ কফি হবে? ইচ্ছে হুট করে ধূসরের গম্ভীর কণ্ঠ শুনে কিছুটা বিভ্রান্ত হয়। তার চোখের পলক কাঁপে, যেন এতক্ষণ টিভির জগতে হারিয়েছিল আর বাস্তবতার ধাক্কায় হঠাৎই ফিরে এলো। ধূসরকে এভাবে অনুরোধ করতে দেখে সে অভ্যস্ত নয়, তাই কিছু বলার আগেই কেবল চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। ধূসর মেয়েটার এমন প্রতিক্রিয়া দেখে শান্ত নিঃশ্বাস ফেলে, তারপর মাথা ঝাঁকিয়ে যেন বোঝাতে চায়, আর কিছু না, স্রেফ কফি চাই। তার এই স্বাভাবিক ভঙ্গিতে ইচ্ছে যেন নিজেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছু না বলে সে টিভি অন রেখে উঠে দাঁড়ায়। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। ধূসর এবার মৃদু মুচকি হাসে। ইচ্ছের এমন চুপচাপ সাড়া দেওয়া তাকে খানিকটা মজায় দেয়। ইচ্ছে রান্নাঘরে ঢুকে কফির জন্য কেটলি চুলায় বসায়। হাতের মধ্যে মগের হালকা শীতল স্পর্শ অনুভব করে। অন্যদিকে ধূসর লিভিং রুমের সোফায় গিয়ে বসে, চোখ রাখে টিভির স্ক্রিনে, যেখানে এখনো কার্টুন চলছে, অথচ তার মন পড়ে আছে রান্নাঘরের দিকে কফির জন্য। না কি অন্য কোনো কারণে, সে নিজেও জানে না। ধূসর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যেন কোনো অজানা টানে তাকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে রান্নাঘরের দরজার কাছে দাঁড়ায়। ভেতরে ইচ্ছেকে ব্যস্ত দেখতে পায়। মেয়েটা দু হাতে নিপুণতায় কফির কাপ গুছিয়ে নিচ্ছে। ছোট ছোট কাজগুলোতে তার গভীর মনোযোগ। ধূসর কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে এক ধরনের নরম মায়া খেলা করে, যেন সে এই মুহূর্তটাকে ধরে রাখতে চায়। ইচ্ছে ব্যস্ত থাকায় শুরুতেই টের পায় না, কিন্তু একসময় কফির কাপ হাতে নিয়ে পেছন ফিরতেই তার দৃষ্টি ধূসরের চোখের সঙ্গে আটকে যায়। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়ায়। ইচ্ছে নিঃশ্বাস গতি হারায়। বুকের ভিতর দুকবুক শুরু হয় অজানা উত্তেজনায়। ধূসরও তাকিয়ে থাকে, কিন্তু তার চোখে কোনো কঠিনতা নেই, বরং এক ধরনের নীরব অনুসন্ধান। ইচ্ছে কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। তারপর কফির কাপ ধূসরের দিকে বাড়িয়ে দেয়। ধূসর চুপচাপ কাপটা নেয়, কোনো কথা না বলেই সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। অন্যদিকে ইচ্ছে হাতের তালুতে নিজের কাঁপুনি টের পায়। ধূসর চলে গেলেও তার উপস্থিতি যেন রান্নাঘরের বাতাসে বয়ে যায়। সে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঠোঁট কামড়ে ধরে। এই অদ্ভুত অনুভূতিটা ঠিক কি সে নিজেও বুঝতে পারছে না। খানিক বাদে ইচ্ছে রান্নাঘরে সবকিছু গুছিয়ে রাখে। কফির গন্ধ যেন এখনো বাতাসে লেগে আছে। তার মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করছে। ধূসরের স্নিগ্ধ দৃষ্টি আজ ইচ্ছের মনকে আরো অস্বস্তিতে ফেলে দিয়েছে। লিভিং রুমে ফিরে এসে টিভি বন্ধ করে দেয়। তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নেয় ইচ্ছে। নিজের উদ্দেশ্য নিজ ঘর।
সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে ইচ্ছে। প্রতিটি ধাপ যেন তার জন্য এক একটা চ্যালেঞ্জ। কেমন যেন অসহায়তায় ভুগছে সে। ঠিক তখনই ধূসর কোনো কারণে সিঁড়ি দিয়ে নিচে নামার উদ্দেশ্যে পা বাড়ায়। ধূসরকে হঠাৎ সামনে দেখে ইচ্ছে আরও বেশি নার্ভাস হয়ে পড়ে। ইচ্ছের খামখেয়ালিপনায় যেন এখন আরও প্রকট হয়ে ওঠে। ধাপে পা রাখার সময় হঠাৎই পা ফসকে যায় ইচ্ছের। নিজেকে সামলাতে না পেরে একদম তলিয়ে যেতে থাকে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সেই মুহূর্তে ধূসর দ্রুত হাত বাড়িয়ে তাকে টেনে নেয়। ইচ্ছে ধূসরের শক্ত বাহুর মধ্যে নিজেকে আবিষ্কার করে। এক নিমিষে ধূসরের উষ্ণ বুকের সঙ্গে লেগে যায় তার কোমল শরীর। ধূসরের বুকের ধুকবুক শব্দ স্পষ্ট শুনতে পায়, যেন তার নিজের হৃদয়ও সেই তালে তালে বেজে উঠেছে। ধূসর ইচ্ছেকে ধরে সামলে নেয়। তার শক্ত হাতের মৃদু চাপ ইচ্ছেকে আশ্রয় দেয়। ইচ্ছের মুখে লজ্জার রং ছড়িয়ে পড়ে। চোখের পলক না ফেলে সে ধূসরের চোখের দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তে যেন সব থমকে গেছে, শুধু তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ চারপাশে প্রতিধ্বনি হয়। ধূসর আস্তে করে ইচ্ছেকে ছেড়ে দেয়। তার চোখে কিছুটা উদ্বেগ এবং মমতার ছাপ। সাবধানে ওঠা উচিত ছিল বলে সে নিচে নামতে থাকে, কিন্তু তার মুখের কোণে এক মৃদু হাসি খেলতে থাকে। ইচ্ছে দাঁড়িয়ে থাকে। ধূসরের স্পর্শের উষ্ণতা এখনো তার ত্বকে লেগে আছে। তার চোখের পলক কাঁপে, গাল লাল হয়ে ওঠে, আর তার মন যেন কেমন অজানা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায়। ইচ্ছে তাড়াতাড়ি নিচের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, যেন এক নিমিষে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। ইচ্ছের বুক ধুকপুক করছে, হাতের তালুতে ঘাম জমেছে। বিছানায় বসতে গিয়ে আবার উঠে দাঁড়ায়, যেন কোথাও শান্তি পাচ্ছে না। ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মুখটা লাল হয়ে আছে, চোখে এক ধরনের অদ্ভুত বিভ্রান্তি। ধূসরের উপস্থিতি, তার শক্ত বাহু, বুকের সেই পরিচিত উষ্ণতা, সব কিছু একসঙ্গে মাথায় ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে আয়নায় নিজের গাল ছুঁয়ে দেখে, গরম হয়ে আছে। মনে মনে নিজেকেই প্রশ্ন করে, এমন লাগছে কেন? কেন ধূসর ভাইকে দেখলেই মন কেমন করে ওঠে? তারপর নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে, তুই তো ধূসর ভাইকে অপছন্দ করিস, তাই না? তাহলে এইসব কেমন অনুভূতি? কিন্তু উত্তর আসে না। শুধু আয়নার ভিতরে মেয়েটা তাকিয়ে থাকে তার দিকে, যেন সেই সব জানে কিন্তু বলবে না। লিভিং রুমে মানুষের ভিড়ে সরগম পরিবেশ। আজ তাহসিনকে দেখতে এসেছে অ্যাপোলো মেডিকেলের সিও, তার সহধর্মিণী এবং তাদের একমাত্র ছেলে অর্ণব। হৈমন্তী ও রোকসানা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। ইনায়েত সাহেব সৌজন্য বিনিময় করছে, আর রফিক তালুকদার পাশে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাহসিন অতিথিদের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, কিন্তু তার চোখে একরকম নির্লিপ্ততা কাজ করছে। অর্ণব আত্মবিশ্বাসী হাসি নিয়ে সবাইকে পরখ করছে, মাঝে মাঝে তাহসিনের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে। পুরো বাড়িতে এক ধরনের আনুষ্ঠানিক পরিবেশ তৈরি হয়েছে, যেন এই সাক্ষাৎ বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই হচ্ছে। আকাশের রং ধীরে ধীরে বদলে গিয়ে কমলা আভায় রঙিন হয়ে উঠেছে। পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়েছে, শেষ আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। পাখিরা সারা দিনের ক্লান্তি শেষে বাসার দিকে ফিরছে। তাদের ডানার শব্দে বাতাস কাঁপছে। বাড়ির উঠোনে মৃদু বাতাস বয়ে চলে। গাছের পাতাগুলো নরম দোল খায়। দূরে মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুর। সন্ধ্যার আবেশ যেন আরো গাঢ় করে। লিভিং রুমে টেবিল ল্যাম্পের মৃদু আলো জ্বলছে। কেউ কেউ কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছে, আবার কেউ ব্যস্ত সন্ধ্যার নাতসা তৈরিতে। বারান্দায় বসে কেউ হয়তো গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে, পাশে রাখা পুরনো কোনো বইয়ের পৃষ্ঠা সঙ্গে। নগরীর রাস্তার লাইটগুলো একে একে জ্বলতে শুরু করে। গাড়ির হর্নের শব্দ কিছুটা কমে এসেছে দিনের তুলনায়। দোকানপাটের সামনে জটলা আড্ডা, ফুচকার দোকানে মানুষের ভিড় বেড়েছে। কেউ হয়তো দীর্ঘদিন পর বন্ধুর সঙ্গে দেখা করে গল্পে মেতে উঠেছে। সন্ধ্যার এক অদ্ভুত মায়াময় সময়, যেখানে দিনের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে রাতের প্রশান্তি নামতে শুরু করে। তাহসিন শপিং মল থেকে ফিরে দরজায় পা রাখতেই বুঝতে পারে বাড়ির পরিবেশ স্বাভাবিক নেই। লিভিং রুমে বেশ কিছু লোকের সমাগম হয়েছে।
সবাই বেশ ব্যস্ত এবং কথাবার্তায় সিরিয়াস ভাব স্পষ্ট। সে ভ্রু কুঁচকে চারপাশে তাকায়। মানুষের ফিসফাস, হৈমন্তীর তৎপরতা, এনায়েত সাহেবের গম্ভীর মুখ, সব মিলিয়ে যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি অবাক করে তাকে অর্ণবের উপস্থিতি। অ্যাপোলো মেডিকেলের সিইও ও তার পরিবার এখানে। অর্ণবকে বরাবরই সে পাত্তা দিত না, বরং একসময় কটাক্ষ করত। তাহলে আজ হঠাৎ এত সৌজন্য দেখিয়ে বাড়িতে এসেছে কেন? এসব ভাবতে ভাবতেই তাহসিন ব্যাগগুলো নামিয়ে দ্রুত নিচের ঘরে চলে যায়। দরজা বন্ধ করে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে ক্লান্তি ভেসে ওঠে। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ভাবে, আমি তো একবার ব্যর্থ হয়েছি, আবার কি সত্যি নতুন করে ভালোবাসতে পারবো? তাহসিনের মনে পড়ে যায় পুরনো স্মৃতি, সেই কষ্ট, সেই বিশ্বাসভঙ্গ। আর আজ অর্ণব হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে কেন? এসব নিয়ে ভাবতেই তার ভেতর একটা অস্বস্তি কাজ করতে থাকে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে হৈমন্তী। সে ধীরে দরজা খুলতেই তার মা এক গাধা শাড়ি হাতে নিয়ে ভেতরে ঢুকে বলে, তাড়াতাড়ি রেডি হও, সবাই বসে আছে, শাড়ি পরে নিচে যেতে হবে। তাহসিন বিরক্তি হয়ে বলে, আমি রাজি না মা, আমি বিয়ের জন্য প্রস্তুত না। হৈমন্তী একদম গম্ভীর হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বললেন, ইনাল সাহেব চান এই বিয়ে হোক। এটা তোমার আব্বার পুরনো বন্ধুর ছেলে, আমাদের না বলার উপায় নেই। তাহসিন হতভম্ব হয়ে যায়। তাহলে তার ইচ্ছার কোনো মূল্য নেই? পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত? তার বুকের মধ্যে একটা শূন্যতা কাজ করে। তাহসিন জানে অর্ণবের সঙ্গে তার সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। তাহলে কেন তাকে এই সম্পর্কের জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? তার দৃষ্টি পড়ে হাতে ধরা শাড়িটার দিকে। এই শাড়িটা কি তার ভবিষ্যতের প্রতীক? একটা জীবন যেখানে তার কোনো মতামত নেই, শুধু পরিবারের সিদ্ধান্তই সব। তাহসিন গভীর একটা শ্বাস নেয়। আজ রাতের পর তার জীবন হয়তো বদলে যাবে, কিন্তু সেই পরিবর্তন সে আদৌ চায় কি না সেটা এখনও সে নিজেই জানে না। লিভিং রুমে জমাট বাঁধা পরিবেশ, আলো ঝলমলে ঝাড়বাতির নিচে সবাই বেশ গম্ভীর মুখে বসে আছে। অর্ণবের বাবা মা, ইনায়েত সাহেব, হৈমন্তী এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রা গভীর মনোযোগে কথাবার্তা চালাচ্ছে। এই আলোচনা যে খুবই গুরুত্বপূর্ণ তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশিতা আর ইচ্ছে একপাশে দাঁড়িয়ে আছে, দুজনেই কিছুটা অস্বস্তিতে। তাহসিনকে শাড়ি পরিয়ে নিচে আনা তাদেরই দায়িত্ব ছিল, আর সেটা সফলভাবেই করেছে। কিন্তু তাহসিনের মুখ দেখে মনে হচ্ছে সে এখনো পুরো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তাহসিন ধীর পায়ে লিভিং রুমে প্রবেশ করে, আর সবার দৃষ্টি তার দিকে চলে যায়। লাল সোনালি কাজ করা শাড়িতে সে সত্যিই অপূর্ব দেখাচ্ছে, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা সংশয় কেউ ধরতে পারে না। সে কিছুটা উন্নিষ্ট ভঙ্গিতে সামনে গিয়ে দাঁড়ায়। ঈশিতা ও ইচ্ছে তাকে ধীরে ধীরে সোফার দিকে নিয়ে যায়। অর্ণব তখনই উঠে দাঁড়িয়ে তাকে জায়গা করে দেয়। তারপর সে নিজেও বসে পড়ে তাহসিনের পাশে। মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়, যেন এই দৃশ্যটা চুপচাপ সবার মধ্যে এক ধরনের অদৃশ্য আবেগ তৈরি করেছে। অর্ণবের বাবা হালকা গলায় বলেন, আমরা চাই বিয়ের ডেট দ্রুত ঠিক হোক। যেহেতু দুই পরিবার আগেই বিষয়টা ঠিক করে রেখেছিল, তাই আজ আংটি পরিয়ে দিলে ভালো হয়। তাহসিন, কেমন বলো মা? তাহসিন কিছুক্ষণ চুপ থাকে। সে বুঝতে পারছে এখানে তার মতামত নেওয়ার জন্য কেউ অপেক্ষা করছে না। বিয়েটা অনেক আগে থেকেই ফাইনাল, শুধু আনুষ্ঠানিকতা বাকি। হৈমন্তী এগিয়ে এসে মৃদু স্বরে বলে, তোমার আব্বার ইচ্ছে ছিল এই বিয়েটা যেন হয়। তুমি তো জানো বাবার কথার বিরুদ্ধে আমরা কিছু করতে পারি না। তাহসিন একটা শুকনো হাসি দেয়। তার হাতে একটা ছোট্ট মখমলের বাক্স এগিয়ে দেওয়া হয়, যেখানে হীরার আংটি রাখা। সবাই অপেক্ষা করছে অর্ণব নিজ হাতে তাহসিনকে আংটি পরাবে। তাহসিনের চোখ একবার অর্ণবের দিকে যায়। সে কি সত্যিই এই সম্পর্কে জড়াতে চায়, নাকি এটা নিছকই পারিবারিক চাপে বাধ্য হয়ে নেওয়া সিদ্ধান্ত? তাহসিনের বুকের মধ্যে হাজারো অনুভূতি খেলছে, কিন্তু বাইরে থেকে সে নিঃশব্দে হাত বাড়িয়ে দেয়। আর সেই মুহূর্তে অর্ণব ধীরে ধীরে আংটি তার অনামিকায় পরিয়ে দেয়। লিভিং রুমে সবাই হাততালি দেয়, হাসির রোল পড়ে যায়। কিন্তু
তাহসিনের হৃদয়ের ভেতরটা ধীরে ধীরে যেন আরও ভারী হয়ে আসে। সব কিছু জেনেও কেন নিজেকে পুরাতে চাইছে অর্ণব? তাহসিনের কণ্ঠ কাঁপছে, চোখ ছলছল করছে। আমি ভালোবেসে ঠকেছি, বারবার ভেঙে পড়েছি, আর পারবো না। আপনাকে ভালোবাসতে পারবো না অর্ণব, প্লিজ। বলেই ঢুকরে কেঁদে ওঠে তাহসিন। কাঁধ কাঁপছে, বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে। দুজনকে কথা বলার জন্য একান্তে সময় দেওয়া হয়, কিন্তু দরজা বন্ধ হতেই যেন সেই চাপা কষ্টের পাহাড় ভেঙে পড়ে তাহসিনের উপর। অর্ণব চুপ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে মুখে একরাশ যন্ত্রণা, কিন্তু কোনো অভিযোগ নেই। তারপর এক ধাক্কায় ভুলে যায় সব দ্বিধা, সব দূরত্ব। সে এগিয়ে আসে, তাহসিনকে শক্ত করে জড়িয়ে ধরে। তাহসিনের পুরো শরীরটা কাঁপছে, কান্নায় গলা ধরে আসছে তার। এত দিনের চেপে রাখা কষ্ট, অবহেলা, প্রতারণার তীব্র যন্ত্রণা আজ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। অর্ণবের সামনে এত দুর্বল হতে চায়নি সে, কিন্তু নিজের ভেতরে যন্ত্রণা আর আটকে রাখতে পারল না তাহসিন। থমকে যায়, বুকের ভেতর দুকবুক শব্দ স্পষ্ট শুনতে পায়। মনে হয় যেন কোথাও আটকে গেছে সে। অর্ণবের আলতো স্পর্শ, কপালে নরম হাতের ছোঁয়া, এসব কি সত্যি নাকি আরেকটা স্বপ্ন যা একদিন ভেঙে যাবে? তাহসিনের চোখে মুখে দ্বিধা ফুটে ওঠে, কিন্তু কিছু বলে না, শুধু চুপ করে থাকে। অর্ণবের কণ্ঠ শুনে তার উষ্ণতা অনুভব করে। হয়তো এই মুহূর্তের জন্য এতটুকুই যথেষ্ট, একটা প্রতিশ্রুতি, সে যে আর একা থাকবে না। অর্ণব তাকে শক্ত করে ধরে, যেন তার কাঁধে ভর দিয়ে তাহসিন সব দুঃখ ঝেড়ে ফেলতে পারে। তার হাত আলতো করে তাহসিনের চুলে বুলিয়ে দিচ্ছে, যেন এই নরম স্পর্শে সব ব্যথা মুছে দিতে পারে। টিও, এমনটা বলো না। সে তোমার হওয়ার ছিল না, তাই অন্য কারো হয়েছে। কিন্তু তার মানে এই না যে তুমি একা। আমি আছি, আমি থাকবো। আমি তোমায় কখনো শূন্য অনুভব হতে দেব না, এই কথা দিলাম। তাহসিন চুপ করে থাকে, চোখ থেকে নিরবধি জল গড়িয়ে পড়ে। এই আশ্বাসের শব্দগুলো তার ভেতরে পৌঁছায়, কিন্তু বিশ্বাস করতে তার কষ্ট হয়। তার বিশ্বাস, তার ভালোবাসা একবার ভেঙে গেছে। কোনো কিছু কি সত্যি সেই শূন্যস্থান পূরণ করতে পারবে? অর্ণব তার হাত ধরে রাখে শক্ত করে, যেন আর কখনো তাকে একা পড়তে দেবে না। তাহসিন ধীরে ধীরে কান্না থামায়, কিন্তু হৃদয়ের গভীরে থাকা দ্বিধা, ভয় আর অতীতের স্মৃতিগুলো এখনও তাকে ঘিরে রাখে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি তাহসিন জানে না, শুধু জানে অর্ণব তাকে এক মুহূর্তের জন্য হলেও নিরাপদ অনুভব করিয়েছে, এবং হয়তো এইটুকু তার জন্য যথেষ্ট। বড়রা মিলে তাহসিন আর অর্ণবের বিয়ের ব্যাপারে কথা বলছে। ইনায়েত তালুকদার, হৈমন্তী আর অর্ণবের বাবা মা সবাই সিরিয়াস হয়ে পরিকল্পনা করছে। কে কখন আসবে, অনুষ্ঠান কোথায় হবে, কিভাবে আয়োজন করা হবে, এইসব কথাই চলছে। কিন্তু এই আলোচনার মধ্যে অর্ণব বারবার তাহসিনের দিকেই তাকাচ্ছে চুপি চুপি, যেন তার চোখে হাজার কথা আটকে আছে, কিন্তু বলতে পারছে না। তাহসিনও অস্বস্তি বোধ করছে। সে খাবারে মন দিতে চাইছে, কিন্তু বারবার অনুভব করছে অর্ণবের দৃষ্টি তার দিকেই। ঈশিতা এই পুরো দৃশ্যটা বেশ ভালোভাবেই বুঝতে পারে। তার মনে দুষ্টুমির ভাব জাগে। সে খোঁচা দিয়ে বলে, অর্ণব ভাই, আপুকে এতবার দেখছেন কেন? কি খুঁজছেন? তাহসিন লজ্জায় খাবারের প্লেটে চোখ নামিয়ে ফেলে, আর অর্ণব একটু অপ্রস্তুত হয়ে হেসে ফেলে। কিছু না, এমনি। ঈশিতা এবার আরো বেশি মজা পেয়ে যায়। ও, এমনি এমনি, বুঝলাম বুঝলাম। সবাই হাসতে শুরু করে, কিন্তু তাহসিন বিরক্তি হয়ে বলে, ঈশিতা, এবার চুপ করবি? এই হাসাহাসির মধ্যেই ইনায়েত তালুকদার একটু বিরক্ত হয়ে চারপাশে তাকিয়ে বলে, ধূসর কোথায়? খেতে বসেনি কেন? হৈমন্তী তখন বলে, ওনার অভ্যাস তো আলাদা, হয়তো ঘরে বসেই খাবে। কিন্তু ইনায়েত তালুকদার সেটা মানতে রাজি নয়। না, সবাই মিলে খাচ্ছে, ও আলাদা থাকবে কেন? ইচ্ছাময়ী, যা তো গিয়ে ধূসরকে ডেকে আনো। ইচ্ছে চমকে যায়। ধূসরকে ডেকে আনার জন্য তাকেই পাঠানো হচ্ছে। কেন যেন তার বুক ধকধক করতে থাকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর সবাই তার দিকে তাকায়।
ঈশিতা ফিস ফিস করে বলে, যাও যাও, ধূসর ভাইকে ভালো করে ডেকে আনো। ইচ্ছে কপালে ভাঁজ ফেলে তাকায়, তারপর ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ইচ্ছে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ধূসরকে ডাকতে এসেছে, কিন্তু কেন যেন বারবার তার সামনে চলে আসতে হয়। মনকে বোঝায় কাকতালীয় কিছু হবে হয়তো, কিন্তু ভেতরের অস্বস্তিটা ঠিকই টের পায় সে। ধূসরকে ডাকার সময় কেন যেন তার নিজের কাছেই অদ্ভুত লাগে। মনে ভাবতে ভাবতে দরজার সামনে এসে দাঁড়ায়। একবারও না ভেবেই দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই মুহূর্তের জন্য থমকে যায় সে। ধূসর ঠিক তখনই শার্ট খুলে রেখেছে, শুধু প্যান্ট পরা অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ধূসর দাঁড়িয়ে, উন্মুক্ত শরীর, শুধু প্যান্ট পরা অবস্থায়। ঘরের নরম হলুদ আলোয় তার তামাটে গায়ের রং আরও গাঢ় লাগছে। শক্তপোক্ত শরীর, প্রশস্ত কাঁধ, গভীর বুকের খাঁজ আর তীক্ষ্ণ সুঠাম পেশিগুলো ঠিক যেন কোনো ভাস্কর্যের মতো নিখুঁতভাবে গড়ে ওঠা। তার বুকের একপাশে হালকা দাগ, হয়তো পুরনো কোনো চোটের চিহ্ন। পেটের 6টি স্পষ্ট মাংসপেশি ওঠানামা করছে তার গভীর শ্বাসের সাথে। আর গলার নিচে থেকে কাঁধ বরাবর লম্বা শিরাগুলা যেন তার শক্তিমত্তার প্রকাশ বহন করছে। চওড়া পিঠ, উন্মুক্ত শরীর, তার গায়ের ঘামের গন্ধটা মিশে আছে হালকা সুগন্ধির সঙ্গে। ইচ্ছে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। এতদিন ধূসরকে এত কাছ থেকে কখনোই দেখেনি। তার বুকের ভেতর ধুকভুক করে ওঠে, গলা শুকিয়ে আসে, দ্রুত ঘুরে চলে যেতে চায়। কিন্তু ঠিক তখনই ধূসর এক ঝটকায় দরজার দিকে এগিয়ে এসে সেটি লক করে দেয়। এসেই যখন পড়েছ, যাওয়ার এত তারা কিসের? ধূসরের গলা গভীর, চোখে মুখে চাপা রহস্য। ইচ্ছে আতঙ্কিত হয়ে ওঠে। আমি ভুল করে ঢুকে গেছি। ধূসর কিছু বলে না, শুধু এক পা এগিয়ে এসে ইচ্ছেকে দেয়ালের সাথে আটকে ফেলে। ভুল করেছ, ঠিকই তো এসেছে নখ ছাড়া। আমি ভাবছিলাম আজ যদি না আসতে তাহলে হয়তো আমাকে যেতে হতো তোমার কাছে। ধূসরের গলার স্বর রহস্যময়, গভীর, ইচ্ছেকে আরো অস্বস্তিতে ফেলে দেয়। ভাইয়া ছাড়ুন আমাকে। ইচ্ছে ফিসফিস করে, কিন্তু ধূসরের বাধা একটুও নরম হয় না। তার চোখে মুখে কি মজা নাকি অন্য কিছু, ইচ্ছে বোঝার চেষ্টা করে, কিন্তু নিজেই যে কেমন শ্বাস বন্ধ হয়ে আসছে তা ঠিক বুঝতে পারছে না। ধূসর ইচ্ছের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। তারপর এক মুহূর্তের জন্য যেন তার ভেতরেও দ্বিধা খেলে যায়। ধীরে ধীরে সে একপাশে সরে দাঁড়ায়, দরজার লক খুলে দেয়। এখন যেতে পারো, তবে নেক্সট টাইম নখ ছাড়া ঢুকলে এই ভুলটার শাস্তি ঠিকই দিব। ধূসর বলে, গলায় এক ধরনের চাপা উত্তাপ লুকিয়ে রেখে। ইচ্ছে আর এক মুহূর্তও দাঁড়ায় না, দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বুক ধরফর করছে, মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না, কিন্তু তবু পেছনে ফিরে তাকানোর সাহস হয় না তার। আর ধূসর, সে আয়নার দিকে তাকিয়ে মৃদু হাসে। এবার না হয় ছেড়ে দিলাম, কিন্তু পরের বার। তার কণ্ঠে খেলা করে এক রহস্যময় অভিপ্রায়, যার জট ইচ্ছে নিজেই ধীরে ধীরে খুলবে একদিন। রাত গভীর হতে শুরু করেছে, আকাশে কালো মেঘের আনাগোনা যেন কোনো গোপন রহস্য বয়ে আনছে। চারিদিক নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার এক টানা ডাক। দূরে কোথাও কোনো নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ। বাতাসে একটা শীতল ভাব, নিঃশব্দে বয়ে চলেছে হালকা ঠান্ডা হাওয়া, যেন রাতের নিস্তব্ধতাকে আরও বেশি গভীর করে তুলেছে। তালুকদার বাড়ির বড় বারান্দায় মিটমিট করে জ্বলছে হলুদ আলো। হালকা হলুদের থাকা পর্দাগুলোর ছায়া আলো খেলা করছে। চারপাশে বাগানে জমে থাকা শিশিরের ফোঁটাগুলো চাঁদের ম্লান আলোয় চকচক করছে, যেন ছোট ছোট মুক্তার দানা ছড়িয়ে আছে ঘাসের গায়ে। ইচ্ছে ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ তার উদাসীনী, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। দূরে নক্ষত্রগুলো যেন তার মনের কথাগুলো বুঝতে পেরেছে। মনে হচ্ছে রাতের বাতাসও তার অনুভূতি বুঝতে পেরে হালকা করে তাকে ছুঁয়ে যাচ্ছে। বুকের মধ্যে একটা অস্থিরতা, একটা চিনচিনে অনুভূতি, যা সে বুঝে উঠতে পারছে না। ইচ্ছে জানালার পাশে বসেছিল, বইয়ের পাতায় চোখ থাকলেও মন ছিল দূরের আকাশে। সন্ধ্যার আকাশের লালচে আভা ছড়িয়ে পড়েছে, গায়ের ফাঁক দিয়ে আসা বাতাসের পর্দা উড়ছিল। ঠিক তখনই
দরজাটা ধুম করে খুলে যায়। ঈশিতা উচ্ছ্বাসে দৌড়ে এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, আমরা কক্সবাজার যাচ্ছি। ইচ্ছে এক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারে না। ঈশিতা তখন উত্তেজনায় ওকে নাড়িয়ে দিতে থাকে। তুই চুপ করে থাকবি না খুশি হবি? না, ভাব আমরা একসঙ্গে কক্সবাজার যাচ্ছি। ইচ্ছে তখনও ঠিক বিশ্বাস করতে পারছিল না। কক্সবাজার কবে ঠিক হলো? এই তো এখনই অর্ণব ভাইয়া প্ল্যান করেছে। তাহসিন আপু রাজি হয়েছে বিয়েতে, তাই সবাই মিলে একটা ছোট ট্রিপের প্ল্যান করেছে। তাহসিন আপু, আমি, তুই আর ধূসর ভাইরাও যাচ্ছে। ইচ্ছে এক মুহূর্তে কল্পনায় দেখতে পেল সমুদ্রের বিশাল ঢেউ, সোনালি বালুকণা, বিকেলে লালচে আলোয় আকাশ আর জলের মিলন রেখা। সে কখনো কক্সবাজার যায়নি, সব সময় শুধু গল্প শুনেছে, ছবিতে দেখেছে। কিন্তু বাড়ির বড়রা? ওরা যাচ্ছে না, আমরাই যাচ্ছি। বড়রা তো আমাদের মতো ঘুরতে পছন্দ করে না, আর বাবা মা নিজেরাই রাজি হয়ে গেছে। ঈশিতার চোখ আনন্দে চকচক করছে, আর ইচ্ছে ধীরে ধীরে তার উত্তেজনায় গা ভাসিয়ে দিচ্ছে। সত্যি? তাহলে আমাদের কি কি নিতে হবে? সেটা পরে দেখা যাবে, আগে আনন্দ কর। প্ল্যান ঠিক হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই বের হব। ঈশিতা খুশিতে আবার ইচ্ছেকে ঘুরিয়ে নেয়, আর ইচ্ছে এবার সত্যি উচ্ছ্বাসে ফেটে পড়ে। তাদের কোলাহল শুনে পাশের ঘর থেকে ধূসর দরজার কাছে এসে দাঁড়ায়। ঠান্ডা চোখে ওদের দিকে তাকিয়ে বলে, এত কিসের চিৎকার? ঈশিতা হাসতে হাসতে বলে, আমরা কক্সবাজার যাচ্ছি, তুমি শুনোনি? ধূসর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, তবে ইচ্ছেকে দেখে বলে ওঠে, হ্যাঁ শুনেছি, তবে এইভাবে পাড়া মাথায় তুলে আনন্দ করলে প্লেন ছাড়ার আগেই বাসা থেকে বের করে দেবে। ইচ্ছে এবার একটু শান্ত হয়, কিন্তু তার চোখের তারায় উচ্ছ্বাস স্পষ্ট। কক্সবাজার যাত্রার উত্তেজনা যেন পুরো পরিবেশটাই বদলে দিয়েছে। অবশেষে সেই প্রতীক্ষিত দিন এসে গেল। সকাল থেকেই বাড়িতে সাজ সাজ রব, চারিদিকে ব্যস্ততা, সবার মনে এক অদ্ভুত উচ্ছ্বাস, যেন এক নতুন যাত্রার শুরু হতে চলেছে। বাড়ির দরজার সামনে গাড়িগুলো এসে দাঁড়িয়ে, একে একে সবাই প্রস্তুত হয়ে বেরিয়ে আসছে। লাগেজ হাতে নিয়ে প্রথমেই এগিয়ে এলো ঈশিতা, মুখে চওড়া হাসি। সে সবার আগেই গাড়ির দরজা খুলে ভেতরে উঠে বসে। সবাই প্রস্তুত হয়ে যাওয়ার সময় হলে ঠিক করা হলো দুইটা গাড়ি করে রওনা দিবে তারা। সবাই প্রস্তুত হয়ে যাওয়ার সময় হলে ঠিক করা হলো দুইটা গাড়ি করে রওনা দিবে তারা। এক গাড়িতে থাকবে 5 জন, আরেকটিতে 4 জন। ইচ্ছে একটু ধীর স্থির, চারপাশে একবার তাকিয়ে নিয়ে ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। প্রথম গাড়ির সামনের সিটে বসলো অর্ণব, তার পাশে তাহসিন। তাহসিন এসেছে একটু পরেই, একদম শান্ত গম্ভীর মুখে। সবার মাঝেও সে কিছুটা আলাদা, কিছু একটা ভাবছে যেন, কিন্তু মুখ ফুটে কিছুই বলছে না। অর্ণব ছিল সবার শেষে। সে বেশ স্বাভাবিকভাবে গাড়ির দিকে এগিয়ে এসে এক ঝলক তাকালো তাহসিনের দিকে। তাদের মধ্যে কোনো কথা হয়নি, কিন্তু দৃষ্টির বিনিময়ে যেন কিছু একটা বোঝাপড়া হয়ে গেল। পিছনের সিটে জায়গা হলো ঈশিতা, ইচ্ছে আর অনুর। অনু হলো অর্ণবের ছোট বোন, যার প্রাণচঞ্চল স্বভাব পুরো গাড়িটা সরগম করে রাখবে। পরের গাড়িতে বসেছে ধূসর, তার পাশে তূর্ণ আর তৃণ। মীরা ছিল একমাত্র মেয়ে, যে জোর করেই এই ট্রিপে এসে ধূসরের কাছাকাছি থাকার সুযোগ নিয়েছে। ফ্ল্যাশব্যাকে ফিরে গেলে দেখা যায় মীরা যখন তার চাচাতো 2 ভাই তূর্ণ ও তৃণের মুখে শুনেছিল যে তারা কক্সবাজারে ঘুরতে যাচ্ছে, তখনই সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক এই ট্যুরে সে যাবে। শুধু ঘুরতেই নয়, ধূসরের সান্নিধ্য থাকার জন্য। একরকম জোর করেই সে এসে পৌঁছে গিয়েছিল তালুকদার বাড়িতে। ইচ্ছের চোখে মুখে মিশ্র অনুভূতির আনন্দ, উত্তেজনা, আর কোথাও যেন এক চিলতে সংশয় লুকিয়ে আছে। হৈমন্তী শেষবারের মতো সবার ব্যাগ ঠিক আছে কিনা দেখে নিয়ে গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে বললেন, সব ঠিকঠাক নিয়েছো তো? কিছু ফেলে আসোনি তো? ইনায়েত তালুকদার হাত উঁচিয়ে বললেন, যাও, সবাই সাবধানে থেকো, পৌঁছে খবর দিও। গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। ধীরে ধীরে তারা তালুকদার বাড়ির চৌহদ্দি পার করে নতুন এক যাত্রার পথে পা বাড়ালো।
গাড়ির জানালার পাশে বসে ইচ্ছে মুগ্ধ দৃষ্টিতে বাইরের দৃশ্য দেখতে থাকে। রাস্তার পাশে সারি সারি গাছ, চলন্ত গাড়িগুলো, হঠাৎ করে চোখে পড়া ছোট্ট ছোট্ট দোকানপাট, সবকিছু যেন নতুন মনে হয় তার কাছে। মনে হচ্ছে কতদিন ধরে প্রকৃতির এই সৌন্দর্য দেখা হয়নি। গাড়ির হালকা দুলুনির সঙ্গে বাতাসে উড়ে যাওয়া চুল সরিয়ে নেয় ইচ্ছে। আকাশের দিকে তাকিয়ে দেখে নরম তুলোর মতো মেঘেরা ছড়িয়ে আছে নীল আকাশ জুড়ে। শহরের কোলাহলের মধ্যে থেকেও এই মুহূর্তটা যেন শান্ত, প্রশান্তির